নেটেও অ্যান্সার পাবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে অ্যান্সার কালেক্ট করবেন, যাক এটা অসুবিধা নেই। কিন্তু কখনো হুবহু অ্যান্সার লিখবেন না, মানে বই বা নেটেরটা হুবহু অ্যান্সার লিখবেন না। ফার্স্ট অফ অল সবচেয়ে বড় কথা হচ্ছে আহ, আহ, মানে এইখানে হচ্ছে আপনার সামনে বই আছে, আপনি নিজের মেধা খাটায় লিখবেন। বাট আপনি যদি হচ্ছে আপনার ফ্রেন্ডেরটা বা বন্ধুরটা বা অন্য কারোটা কপি করে লিখেন, ঠিক আছে, আর সেই কপি যদি ধরা পড়ে যায় আমার কাছে, আমি কিন্তু পুরা খাতায় হাফ মার্কিং করবো। সাপোজ আপনি পুরা খাতায় পাইছেন 25, ওইটা কিন্তু হয়ে যাবে 12, 12.5। বুঝতে পারছেন? হোক সেটা একটা কোশ্চেন, হোক সেটা মাল্টিপল কোশ্চেন, মনে করেন হোক ওই পুরা খাতা, পুরা খাতা হইলে ক্যান্সেল, মানে পুরা হুবহু খাতা যদি কপি পাই দুইজন, তাহলে হচ্ছে খাতা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? তো এই আর কি অবস্থা। এখন আপনাদের কি এই সম্পর্কে কারো কিছু বলার আছে? এটা হচ্ছে আপনাদের ফাইনাল মিড এক্সামের আগে মিড এক্সামের নোটিস। মিড এক্সাম বলেন, সিটি এক্সাম বলেন, যে কারো খাতা যদি কপি পাওয়া গেছে আরেকজনের সাথে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো নেট থেকে নিছি, ও নেট থেকে নিছে, সেম সোর্স থেকে নিছে, আমি ওগুলা জানি না। কারণ আপনি নেট থেকে নিয়ে আপনার নিজের মতো করে লিখবেন, ঠিক আছে। বা নেটেরটা যে রাইট, আমি আগেই বলছি যে নেটেরটা যে আপনারা ইয়া পাবেন ওরকম না। মানে আপনাদের নেট থেকে দেওয়া হবে এমন কিছুই দেওয়া হয়নি এদের, ঠিক আছে। বা নেট থেকে পাবেন ওরকম কিছুই আপনাদের ইয়েতে দেওয়া, নেটের মধ্যে হচ্ছে আপনারা লিখলে ওদের মতো করে একটা অ্যান্সার, বাট ওইটা বেসিক্যালি হচ্ছে আপনার বই, মানে আমি যেরকম করে পড়াইছি ওইটার সাথে রিলেট করে আপনাকে অ্যান্সারটা লিখতে হবে। বুঝতে পারছেন? আর যেহেতু এগুলো সব ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন, হোপফুলি সবার অ্যান্সারও মিলবে না, ইয়াও হবে না, মানে একরকম হওয়া উচিত না। আপনি নেট ইয়া থেকে পান, স্লাইড থেকে পান, ওটা আপনি আপনার নিজের মতো করে নিজের ভাষায় লিখতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আর খাতায় যদি বাবা কপি পাইছি, আমি কারো খাতা যদি ইয়ে পাইছি, তাহলে হচ্ছে আমি বারবার করে বলতেছি জি স্যার। ক্লিয়ার হচ্ছে। আজকে তো যারা ক্লাস করতেছে করতেছি, যারা ক্লাস করতেছে না তাদের কাছে হচ্ছে এই মেসেজটা পৌঁছে দিবেন। বুঝতে পারছেন? যে ওকে কেউ স্যার। যদি কারো খাতা কপি করে, কেউ যদি কারো খাতা কপি করে, আমি জানি না কে কার খাতা কপি করছে বা কে কার খাতা ইয়ে করছে, আমি দুইজনের মার্কই মনে করেন ফার্স্ট হচ্ছে তারা ফুল মার্ক পাবে, যে যে যেরকম মার্ক পাওয়া উচিত, মনে করেন যেটা যে ডিজার্ভ করে ওই মার্কই পাবে। এরপর ওইখান থেকে হচ্ছে আমি যে ধরেন কোন একটা কোশ্চেন কপি করছে, কোশ্চেনের উপরে কপি লিখে আমি হচ্ছে ইয়ে করে দিব, পুরা খাতার মার্ক আমি হাফ করে দিব। মনে করেন সে যদি 25 পায় তাহলে তার মার্ক হয়ে যাবে 12, সে যদি 30 পায় তাহলে তার মার্ক হয়ে যাবে 15। বুঝতে পারছেন? তো আমি এটা দেখবো না যে সে কার খাতা থেকে কপি করছে বা কে আগে খাতা জমা দিছে, কে পরে খাতা জমা দিছে, এগুলো আমার কাছে খুব লেস ম্যাটার করে। বুঝতে পারছেন? কারণ আমি জানি না এইখানে হচ্ছে ধরেন যেই ছেলেটা কপি করছে ওই ছেলেটাও আগে খাতা জমা দিতে পারে, যেই ছেলেটা হচ্ছে কপি করে নাই ও পরে জমা দিতে পারে। তো আমি বেসিক্যালি আসলে জানি না যে কে আগে জমা দিছে কে পরে জমা দিছে। তো আহ, এই জিনিসটা হচ্ছে একটু আহ, নজরে রাখতে হবে। আমি খুব শান্তভাবে বলতেছি দেখে কাজটা যে ওরকম ভাবেই করবো, মানে খুব শান্তভাবে হ্যান্ডেল হবে এরকম না। আপনারা রিকোয়েস্ট আমার, কেউ হচ্ছে আপনারা কেউ কপি করে নেবেন, ঠিক আছে। আপনারা নিজেরা পারেন নিজেদের মতো করে লিখবেন। হুবহু মনে করেন স্লাইডে আছে, স্লাইড থেকে আরো 40-50টা স্টুডেন্টই স্লাইড থেকে লিখবে, বাট লিখবেন ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা যেন আপনার নিজেদের ভাষাতে হয় বা নিজেদের ইয়েতে হয়, হুবহু যেন কপি না পাওয়া যায়। তো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল রাখবেন। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে স্যার পারেন। একটা কোশ্চিন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমরা তো ধরেন স্যার ম্যাক্সিমাম এখানে অনেকগুলো স্যার ম্যাথ রিলেটেড কোশ্চিন আছে, আমাদের অ্যালগোরিদম যে চারটা পয়েন্ট ওখানে ম্যাথ রিলেটেড কোশ্চিন আছে স্যার। আমাদের এখানে যে আমরা যে কোশ্চিন গুলো আসবে এখানে স্যার প্যাটার্ন তো স্যার সবই সেমি টাইপের হবে, সবাই তো স্যার এক প্যাটার্ন লিখবে, কিন্তু স্যার জাস্ট কথাটা স্যার আলাদা হইতে হবে এরকম বলছেন, নিজের মতো করে যে যার মতো লিখবে প্যাটার্ন তো। ম্যাথমেটিক্যাল প্যাটার্নে হচ্ছে ভুল করার ক্ষমতা আছে, মানে অনেক কিছুই আছে ম্যাথমেটিক্যাল প্যাটার্ন। অ্যালগোরিদম সেম, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে অ্যালগোরিদম সেম, স্যার ওইখানে তো আমরা নিজেরা অ্যালগোরিদম বানায় নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। ভেরি ট্রু। যে ওইখানে তো আপনাদের নিজেদের অ্যালগোরিদম বানাইতে পারিও না। তো মানে যেই সব জায়গায় হচ্ছে
ধরার বা কপি করার সোর্স আছে বা ওয়ে আছে, ওগুলো আমি দেখলেই ভুলে যাবো। আমি গতবার আমি কোর্স নিয়েছি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, একটা কোর্স নিয়েছি বুঝছেন। তো কম্পিউটার আর্কিটেকচার তো আপনারা করেই আসছেন, ওইটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই ম্যাথমেটিক্যাল টাইপের। ওইটার মধ্যেও সবাই করে ধরা খেয়ে গেছে, কপি করে ধরা খেয়ে গেছে। এবং কিভাবে কপি করছে ওই জিনিসটা আমি না বলি, তাহলে হচ্ছে আপনাদের ওই ম্যাথমেটিক্যালটা যখন কপি করবেন তখন সতর্ক হয়ে করবেন আর কি। তো এই জন্য আমি আর ওই জিনিসটা বলতেছি যে কিভাবে কপি করে কিভাবে ধরা খেয়েছে, ঠিক আছে। তো ওদের হচ্ছে মিডের ক্ষেত্রে হয়েছে, আমি বলছিলাম যে ফাইনালে মিডের ক্ষেত্রে হচ্ছে এরকম কপির ব্যাপারে অত রেস্ট্রিকশন ছিল না, আপনারা জানেন। আপনাদের গত মিডের ব্যাপারে এরকম কপির ক্ষেত্রে অত বেশি কঠিন রেস্ট্রিকশন ছিল না। কিন্তু আপনারা যখন হচ্ছে ফাইনাল এক্সাম দিতে গেছেন তখন কিন্তু কপির ব্যাপারে ভালো রকমের রেস্ট্রিকশন ছিল। আর এইবার এটা আরো বেশি জটিল হয়েছে, কারণ এবার হচ্ছে আপনাদের থেকে বিউবিটি থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যে কারো খাতাতে যদি কপি পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে 2টা খাতাই ক্যান্সেল করে দিয়ে দেওয়ার কথা বলা আছে। যে যার খাতা থেকে কপি পাওয়া গেছে, যারটা কপি করা হয়েছে, বা মানে যে 2টা খাতা মিলছে বেসিক্যালি, ওই 2টা খাতাই হচ্ছে বাতিল করে দেওয়ার কথা বলা আছে। তো বাবা, এখন এটা হচ্ছে আপনাদের ডিসিশন। এখন বেসিক্যালি আমার পক্ষ থেকে আমি বলছি যে আমি হাফ মার্কিং করবো, মানে পুরা খাতা বাতিল না করে মনে করেন আমি হাফ মার্কিং দিব আর কি। তো আমি এটা গতবার করছিলাম, আমি বলছিলাম মিডের সময় ছেলেপেলেরা হয়নি, মানে আমার উপরে বিশ্বাস রাখতে পারে না যে আসলে স্যার এই কাজ করবে কিনা, ঠিক আছে। এবং ফলস্বরূপ হচ্ছে ফাইনালে ওরা আবার কপি করছে, একজন আরেকজনেরটা ধুমায় কপি করছে। তো ভালো কথা, কপি করছে, এরকম আমি পাইছি ফুল খাতাও কপি করছে। তো আমি আমার অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। আহ, সবাই হচ্ছে ফাইনালে 40-এর মধ্যে 10, 12, 13, 14 এরকম করে পাইছে। তো হোপফুলি আপনাদের ক্ষেত্রে এরকম কিছু করতে হবে না, কারণ আমি জানি আপনারা সবাই ভালো, ওই সাবজেক্টটাও ইজিয়ার, অনেক বেশি ইজিয়ার। তো আহ, তো আহ, এই আর কি অবস্থা। কারো কোনো কনফিউশন থাকলে বলেন, কোনো কোশ্চেন আছে আর? যে না স্যার, এই এই মতের বিপরীতে আমার কোনো কথা আছে, কোনো কোশ্চেন আছে আর কারো? না স্যার। আচ্ছা ফাইন। এই রাজু সাহেব, আপনার না আগে মনে করা দিতে বলছিলাম, দাঁড়ান তাহলে কোর্স আউটলাইন খুঁজে এখন আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোর্স আউটলাইন, সিঙ্গেল থ্রেড, মাল্টি থ্রেড, সিঙ্গেল থ্রেড কি, মাল্টি থ্রেড কি, তারপর হচ্ছে মাল্টি থ্রেডের সুবিধা অসুবিধা গুলা কি কি, এই যে এই সকল জিনিসপত্র গুলা আমরা মানে ওভারঅল পুরো চ্যাপ্টারটাই হচ্ছে থিওরিটিক্যাল। তো এই সকল জিনিসপত্র গুলো দেখবো, যে মাল্টি কোর প্রোগ্রামিং, তো কি বলে মাল্টি কোর প্রোগ্রামিং কি, তারপরে হচ্ছে মাল্টি কোর প্রোগ্রামিং এর হচ্ছে ইয়েগুলা কি কি, চ্যালেঞ্জিং, মানে ওই প্রোগ্রামিং করাটা চ্যালেঞ্জ কেন, এই সকল জিনিসপত্র। আর লাস্টে গিয়ে দেখবো হচ্ছে আমরা মাল্টি থ্রেডিং মডেল গুলা, এই এই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পড়বো। খুব ইজি জিনিসপত্র আমরা এইখানে হচ্ছে দেখি, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমাদের যে কনসেপ্ট, এটা হচ্ছে আপনাদের বই বই আপনাদের কাছে সবার কাছে আছে না? বই তো আপনাদের সবার কাছে থাকা উচিত। আপনারা স্যার এটা হচ্ছে পিডিএফটা আপনাদের, দেওয়া আছে তো? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার 4, বইয়ের চ্যাপ্টার 4 পড়তেছি আমরা, ঠিক আছে। ফাইন। তো এখন দেখেন, আমরা ফার্স্টে যেটা দেওয়া আছে যে থ্রেড কি জিনিস, মানে থ্রেডটা কি বেসিক্যালি। থ্রেডটা হচ্ছে বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন, মানে আপনার সিপিইউটা কিভাবে ইউটিলাইজ হবে বা কত ইউনিট ইউটিলাইজ হবে, মানে এইটা হচ্ছে থ্রেড দিয়েই পরিমাপ করা হয়, বুঝতে পারছেন। প্রত্যেকটা থ্রেডের একটা থ্রেড আইডি থাকে, একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, একটা রেজিস্টার সেট থাকে, একটা স্ট্যাক থাকে। এই যে এইগুলা হচ্ছে প্রত্যেকটা থ্রেডের জন্য কমন জিনিস। যে একটা থ্রেডের হচ্ছে একটা থ্রেড আইডি থাকে, একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, একটা রেজিস্টার সেট থাকে, একটা স্ট্যাক থাকে। তো প্রত্যেকটার মধ্যেই হচ্ছে ইট শেয়ারস উইথ আদার থ্রেড বিলঙ্গিং টু দ্য সেম প্রসেস। আচ্ছা, তো এই থ্রেডটা বেসিক্যালি কি করানো হয়, থ্রেডটা হচ্ছে সিঙ্গেল থ্রেডেরও হইতে পারে, মাল্টি থ্রেডেরও হইতে পারে। থ্রেডটা হচ্ছে আপনার সিপিইউ ইউটিলাইজেশন ইউনিট। সিপিইউ ইউটিলাইজেশন ইউনিট মানে কি, মানে আপনার সিপিইউটা
কত টাইম ধরে ইউজ হচ্ছে, বা আপনার সিপিইউটাকে যে হচ্ছে যত বেশি পরিমাণে বিজি রাখতে পারে, মানে সর্বোচ্চ কি পরিমাণ টাইম আপনার সিপিইউ বিজি থাকতেছে, ওইটাই হচ্ছে বেসিক্যালি সিপিইউ ইউটিলাইজেশন বলা হয়ে থাকে। মানে আপনার পিসি সর্বোচ্চ আপনি কি পরিমাণ ইউজ করতে পারতেছেন, ওইটাই হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। আর ওইটার সিপিইউ ইউটিলাইজেশনের ইউনিটটাই হচ্ছে থ্রেড। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? তো প্রত্যেকটা থ্রেডেরই একটা থ্রেড আইডি থাকবে, একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে, একটা রেজিস্টার সেট থাকবে, একটা স্ট্যাক থাকবে, মানে থ্রেড স্ট্যাক বলে আর কি ওইটাকে। তো এরপরে কি থাকবে, ইট শেয়ারস উইথ আদার থ্রেড বিলংিং টু দ্য সেম প্রসেস। ইট মানে এখন থ্রেড তো অনেক টাইপের হইতে পারে। কি কি হইতে পারে? সিঙ্গেল থ্রেডও হইতে পারে, আরেকটা কি হইতে পারে, এই সিঙ্গেল থ্রেড হইতে পারে, কি থ্রেড হইতে পারে, মাল্টি মাল্টি থ্রেড। থ্রেড, মাল্টি থ্রেডও হইতে পারে। তো সিঙ্গেল থ্রেডের মধ্যে কি হয় বলেন তো? সিঙ্গেল থ্রেডের মধ্যে হচ্ছে সবগুলা কাজ একটা থ্রেডের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে, বাট মাল্টি থ্রেডের মধ্যে কি হয়, একটা কাজ সবগুলা থ্রেডের মধ্যে ভাগ হয়ে যায়, তাই না? মানে যতগুলা থ্রেড থাকে ততগুলা থ্রেডের মধ্যে হচ্ছে বিভিন্ন কাজগুলা ভাগ হয়ে যায়, মানে একটা 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 করে ভাগ হয়ে যায়। তো এই যে ধরেন এই কাজগুলা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, বা আচ্ছা, এই যে ভাগ হচ্ছে, ভাগ হওয়ার জন্য কিছু প্রসেসের দরকার হয়। যে কি কি দরকার হয়, এটা হচ্ছে ইট শেয়ারস উইথ আদার থ্রেডস বিলঙ্গিং টু দ্য সেম প্রসেস। মনে করেন এটা হচ্ছে আদার থ্রেডের সাথে একই প্রসেস যদি শেয়ার করে, তাহলে এটা কি কি শেয়ার করে? এটার কোড সেকশন যেটা আছে ওইটা শেয়ার করতে চায়, এরপর আছে ডাটা সেকশন, ওইটা শেয়ার করে, এন্ড আদার অপারেটিং সিস্টেম রিসোর্সেস। মানে ওই থ্রেডটার কোড সেকশন, ডাটা সেকশন আর আদার অপারেটিং সিস্টেমের রিসোর্স গুলা ওই থ্রেডটা হচ্ছে শেয়ার করে থাকে। কিসের, কোন কোন ইয়ের থ্রেডের জন্য? মাল্টি থ্রেডে প্রোগ্রামিং এর জন্য। তো আমরা এখন দেখবো আহ, তো আমরা এখন দেখবো যে আমরা ইয়ে করে মানে সিঙ্গেল থ্রেড আর মাল্টি থ্রেডের কি ডিফারেন্সটা কি দেখবো। Most software applications that run on modern computers are multi-threaded. An application typically is separated or as a separate process with several threads. মানে কি দেখেন, আমাদের কম্পিউটারে যত যে অপারেশন ইউজ করা হয় সবগুলাই হচ্ছে মাল্টি থ্রেডেড অপারেশন বা মাল্টি থ্রেডেড প্রসেস বলি। এই যে এখানে দেখেন একটা সিঙ্গেল থ্রেড প্রসেস আর মাল্টি থ্রেড প্রসেসের ফিগার একে ড্র করে দেওয়া আছে, তাই না? তো সিঙ্গেল থ্রেড প্রসেসটা কি বলা আছে? সিঙ্গেল থ্রেডেড প্রসেসটা বলা আছে হচ্ছে একটা কোড সেগমেন্ট আছে, একটা ডেটা সেগমেন্ট আছে, একটা ফাইল আছে, একটা রেজিস্টার আছে, একটা স্ট্যাক আছে। তো থ্রেডটা কি করতেছে, আমার একটা সিঙ্গেল থ্রেড আছে, এই থ্রেডটাই হচ্ছে এইটার কোড, ডাটা, ফাইল, রেজিস্টার, স্ট্যাক যা যা আছে সবকিছু হচ্ছে শুধুমাত্র একটা থ্রেডের মাধ্যমেই হচ্ছে কি করা হয়ে থাকে, মানে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে বেসিক্যালি। আর মাল্টি থ্রেড প্রসেসের ক্ষেত্রে কি, মাল্টি থ্রেড প্রসেসের ক্ষেত্রে হচ্ছে কোড একটা থ্রেড দেখে, ডেটা আরেকটা থ্রেড স্টোর করে রাখে, ফাইল গুলো আরেকটা থ্রেড স্টোর করে রাখে। আর রেজিস্টার স্ট্যাক এটা হচ্ছে সব জায়গার ক্ষেত্রেই কমন। আমি কি বুঝাইতে পারছি? মানে ওইখানে হচ্ছে পুরা টোটাল একটা কাজ, এই যে কোড, ডেটা, ফাইল, এটা হচ্ছে একটা থ্রেডের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। আর মাল্টি থ্রেডে কি, কোডের জন্য একটা আলাদা থ্রেড, ডেটার জন্য একটা আলাদা থ্রেড, ফাইলের জন্য একটা আলাদা থ্রেড। বা এই কোড, ডেটা, ফাইল যেটা বলে, এই কোড, ডেটা, ফাইলটা এইটা হচ্ছে যে এই মাল্টি থ্রেডেড আলাদা থ্রেড বলতে হচ্ছে যে এই কোড, ডেটা, ফাইল এই তিনটা কাজই এই তিনটা থ্রেডের মধ্যে ভাগ হয়ে যায়। মানে একটা একটা করে ভাগ হয় না। মনে করেন এইটার মধ্যেও কিছু কোড আছে, এটার মধ্যে কিছু ডেটা আছে, কিছু ফাইল আছে ফার্স্টেরটার মধ্যে, এর পরেরটার মধ্যেও কিছু কোড, ডেটা, ফাইল, থার্ডেরটার মধ্যেও কিছু কোড, ডেটা, ফাইল আছে, বাট প্রত্যেকটার রেজিস্টার আর স্ট্যাক যেটা থাকে ওইটা হচ্ছে আলাদা আলাদা। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাইকে আমরা বুঝতে পারছি এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন এইখানে হচ্ছে যে মানে বেনিফিট গুলা কি কি দিচ্ছে, যে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং দ্য বেনিফিট অফ মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, মানে মাল্টি থ্রেড প্রোগ্রামিং সিঙ্গেল থ্রেড প্রোগ্রামিং এর যে বেনিফিট গুলা কি কি? মনে করেন রেসপন্সিভনেস মানে কি, যে আপনি সাপোজ যখন কোনো ওয়েবসাইটে ঢুকেন, সাপোজ আমি ওই যে মনে করেন রেজাল্টের ওয়েবসাইটে ঢুকবো, মানে মনে করেন বাংলাদেশ গভর্নমেন্টের রেজাল্টের ওয়েবসাইটে বা এর ওয়েবসাইটে আমরা যখন ঢুকতে চাই, ঠিক আছে, বা কোন ধরনের কোন একটা মনে করেন ই কমার্সের ওয়েবসাইটে ঢুকতেছেন, তো ঢুকার পরে আপনি কিন্তু ওদের পেজটা দেখতে পান বা হোম পেজ যেটা আছে ওটা দেখতে পান, ঠিক আছে। এখন আপনি সাপোজ কোন একটা সার্টেন ইয়ের মধ্যে ক্লিক করলেন, কি বলে ট্যাবের মধ্যে ক্লিক করলেন বা বারের মধ্যে ক্লিক করলেন,
বা ওদের সার্টেন কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করলেন, ওই প্রোডাক্টের যে কোনো সমস্যার কারণে ওর কাজ করতেছে না। তো এইটার জন্য কি পুরা সফটওয়্যারটা বন্ধ হয়ে যায়? মনে করেন ই কমার্স সাইট একটা দেওয়া আছে, মনে করেন আপনি কি করতেছেন ওই ই কমার্স সাইটের মানে আপনি ঢুকছেন কোনো কিছু কিনবেন, কেনার পরে ফার্স্টে ই কমার্স সাইটটা ঠিকঠাক ভাবে শো করতেছে, তারপর আপনি কোনো একটা প্রোডাক্ট চুজ করতে চাচ্ছেন, সাপোজ আপনি হচ্ছে একটা টিভি কিনবেন, তো টিভির উপরে ক্লিক করছেন, দেখতেছেন যে ওই বারটা কাজ করতেছে না, মানে আপনি টিভির উপরে যে ক্লিক করলেন মানে টিভির বিভিন্ন আইটেম গুলা শো করবে বা ইয়া করবে, ওইটা কাজ করতেছে না। কিন্তু আপনাকে তো পুরো ওয়েবসাইটটা তারা শো করছিল প্রথমে, তাই না? কারো কোনো কনফিউশন আছে? শুধুমাত্র টিভির ইয়াটাই ওরা শো করতে পারতেছে না, কারণ কি টিভির জন্য যে থ্রেডটা নির্ধারিত করা আছে ওই থ্রেডটা ঠিক মতো কাজ করতে পারতেছে না। এইটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভনেস, মানে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং গুলা হয় হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি, যে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং গুলা হচ্ছে যে মনে করেন এই যে ওয়েবসাইট গুলা, এই ওয়েবসাইট গুলা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। মানে কি রেসপন্সিভ ওয়েবসাইট মানে কি, যে মনে করেন কোন একটা থ্রেড যদি কোনো কারণে কাজ নাও করে, বা কোন একটা থ্রেড কোনো একটা কারণে কাজ করলো বা না করলো, ঠিক আছে, তো ওইটার জন্য হচ্ছে পুরা প্রোগ্রামটা আমার অফ হয়ে যায় না। মানে ওইটা হচ্ছে যতটুকু পরিমাণে রান করে অতটুকু পরিমাণে কাজও করে। আপনারা কি কেউ এইচটিএমএল এর ডিজাইন করছিলেন, বা এইচটিএমএল সিএসএস দিয়ে যে মনে করেন সাপোজ ওয়েব পেজ ডিজাইন করেন, আপনারা কি তো ওইটার মধ্যে দেখবেন আপনি আপনার কোড হচ্ছে যতটুকু পরিমাণে ঠিক হয় অতটুকু কোড কিন্তু রান করে, তাই না? এরপরের পরের কোড, মানে এরপরে যদি আপনার যেখান থেকে ভুল হয় ওইখান থেকে আর রান হয় না, মানে ওই পোর্শনটুকু আর রান হয় না। এটাকে আপনারা কখনো দেখছেন? তো এই জিনিসটা আর আপনারা যখন সি এর কোড লিখেন না আপনারা, সি এ যদি একটা সেমিকোলন মিস দেন আপনার কোড কি রান করে? না স্যার। তো এই যে এই সকল জিনিসপত্রগুলা এইগুলা হচ্ছে মনে করেন এই যে ইয়ের ক্ষেত্রে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন ওগুলো হচ্ছে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং দিয়ে কোড করা হয়ে থাকে। কারণটা কি? কারণ হচ্ছে আপনার যতটুকু পরিমাণে ঠিক আছে বা আপনার ওই থ্রেডটা যতটুকু পরিমাণে কাজ করতেছে অতটুকু পরিমাণে হচ্ছে আপনার আউটপুট ইয়ে করবে, জেনারেট করবে। বাট ধরেন যেই থ্রেডটা বা যে বারটা হচ্ছে কাজ করতেছে না ওইটার জন্য একটা আলাদা থ্রেড ডিজাইন করা আছে, শুধুমাত্র ওই পোর্শনটুকুই কাজ করবে না। তো সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং এর অসুবিধাটা কি, সিঙ্গেল থ্রেড প্রোগ্রামিং এর যে ওইটার জন্য যদি মনে করেন সাপোজ সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে যে যদি কোনো একটা কারণে হচ্ছে থ্রেডটা ব্লক হয়ে যায় বা থ্রেডটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তার মানে আপনার পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে, মানে পুরো কোডটাই হচ্ছে কাজ করবে না। কিন্তু মাল্টি থ্রেডের ক্ষেত্রে কি হবে, যে একটা থ্রেড যদি কাজ না করে তাহলে খালি ওই থ্রেডটা যেই পোর্শনটুকু নিয়ে কাজ করতে খালি অতটুকু কাজ করবে না, বাদ বাকি প্রোগ্রাম গুলা ঠিকই রান করবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এইটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভনেস। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো এখন দেখেন আমরা রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে প্রসেস গুলা কিভাবে রিসোর্স শেয়ার করতো মনে আছে? আমরা প্রসেস পড়ছিলাম যে এটা মনে আছে? বলেন তো, আমরা যে প্রসেস পড়ছিলাম ওইটা কি মনে আছে? যে প্রসেসের ক্ষেত্রে কিভাবে প্রসেস গুলা রিসোর্স গুলা শেয়ার করতো, মানে কোন একটা প্রসেস কিভাবে রিসোর্স গুলা শেয়ার করতো। খুব খারাপ অবস্থা। আমরা পড়ছিলাম শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং এর কথা মনে আছে? যে শেয়ার্ড মেমোরি কি ছিল, যে প্রসেস গুলা হচ্ছে শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং এর মাধ্যমে তারা হচ্ছে কমিউনিকেট করতো যে আমার এই ডেটাটা লাগবে, আমার এই ডেটাটা দাও, বা হচ্ছে শেয়ার্ড মেমোরিতে কি হইতো, ওদের একটা সার্টেন এরিয়া থাকতো, ওই এরিয়াতে গিয়ে কি করতো, ওরা হচ্ছে যখন দরকার ওই প্রসেস হচ্ছে ওই মেমোরি থেকে গিয়ে ওই ডেটাটা কালেক্ট করে নিয়ে আসতো। মনে আছে পড়াইছিলাম যে? খুব জি খারাপ অবস্থা। আর মেসেজ পাসিং এর ক্ষেত্রে কি ছিল, মেসেজ পাসিং এর ক্ষেত্রে হচ্ছে মানে বলতো যে আমার এই ডেটাটা লাগবে বা আমার এই ডেটাটা দাও, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে হচ্ছে আহ, আহ, মানে এটা হচ্ছে মেসেজ পাসিং এর ক্ষেত্রে হচ্ছে সুবিধা, যে সুবিধা বলতে হচ্ছে মেসেজ পাসিং এর ক্ষেত্রে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কমিউনিকেট করতে এইভাবে আর কি, যে একজন একজনের কাছে মেসেজ পাঠাইতো, মেসেজ গুলা হচ্ছে মনে করেন মেসেজ গুলার মাধ্যমে কমিউনিকেট করে ওরা হচ্ছে ডেটা আদান প্রদান করতো বা রিসোর্স গুলা শেয়ার করতো। বাট থ্রেডের ক্ষেত্রে কি হবে, থ্রেডের ক্ষেত্রে হচ্ছে আহ, 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 আহ,
মানে থ্রেড যেই রিসোর্স গুলা হচ্ছে উম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্রেড যে রিসোর্স গুলা হচ্ছে শেয়ার করবে, মেমোরি আর রিসোর্স গুলা শেয়ার করবে, আহ, তো এরা হচ্ছে বাই ডিফল্টই শেয়ার করে থাকে মেমোরি আর রিসোর্স গুলা। মনে করেন বাই ডিফল্ট কিভাবে শেয়ার করে, যে মনে করেন আপনি আছেন, আপনার কিছু বৈশিষ্ট্য হচ্ছে আপনার বাবার থেকে আসছে না, এটা আপনি কিভাবে পাইছেন? বাই ডিফল্ট পাইছেন, মানে বাই বর্ন পাইছেন, যে আপনার বাবার থেকে কিছু বৈশিষ্ট্য পাইছেন, আপনার মার থেকে কিছু বৈশিষ্ট্য পাইছেন, এটা হচ্ছে বাই বর্ন। তেমনি ভাবে ওই থ্রেড গুলা যখন ক্রিয়েট হয়, বা মেইন থ্রেড থেকে যখন থ্রেড গুলা ক্রিয়েট হয়, থ্রেড গুলা হাউএভার থ্রেড শেয়ার দ্য মেমোরি অ্যান্ড দ্য রিসোর্সেস অফ দ্য প্রসেস টু হুইচ দে বিলং বাই ডিফল্ট। মানে হচ্ছে ওরা যেইটা থেকে হচ্ছে ওই থ্রেড গুলাকে শেয়ার করা হয়েছে, বা যেটা থেকে হচ্ছে থ্রেড গুলা ক্রিয়েট হয়েছে, মনে করেন একটা প্রসেসেরই 3টা থ্রেড ক্রিয়েট হয়েছে, তখন হচ্ছে ওরা রিসোর্স গুলা বা ইয়েগুলা বাই ডিফল্টই শেয়ার করে থাকে। So the benefit of sharing code and data is that it allows an application to have several threads of activity within same address space. মানে একই অ্যাড্রেস স্পেসে ওরা হচ্ছে সেভারাল থ্রেড রান করতে পারে। এইটাই হচ্ছে রিসোর্স শেয়ারিং এর সুবিধা। আমি কি বুঝাইতে পারছি? প্রসেস গুলার ক্ষেত্রে রিসোর্স শেয়ারিং কিভাবে হইতো, একটা আলাদা মেমোরি লাগতো, ওই মেমোরির মধ্যে ওরা হচ্ছে কথাবার্তা বলতো, আহ, আবার বা মেসেজের মাধ্যমে হচ্ছে ওরা রিসোর্স গুলা শেয়ার করতো। কিন্তু থ্রেডের ক্ষেত্রে রিসোর্স শেয়ারিং এর অপশনটা কি, ওরা হচ্ছে যেই থ্রেড থেকে ক্রিয়েট হচ্ছে বা যেই থ্রেডটা থেকে হচ্ছে, ওরা হচ্ছে বাই ডিফল্ট রিসোর্স গুলা শেয়ার করে। এর ফলে সুবিধাটা কি, ওরা হচ্ছে সেম অ্যাড্রেস স্পেসে প্যারালালি কাজ করতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তো 3 নম্বর পয়েন্টটা কি দেওয়া আছে দেখেন, ইকোনমি। ইকোনমি মানে কি, এই যে একটু আগে আমি যে কথাটা বললাম, আপনি যখন প্রসেসের জন্য ক্রিয়েট করতে যাচ্ছিলেন তখন আপনার কি করা লাগতো, শেয়ার্ড মেমোরির ক্ষেত্রে একটা আলাদা মেমোরি দেওয়া লাগতো না ওদের দুইজনের জন্য? তো এই যে আলাদা মেমোরি দিয়ে দিচ্ছেন, ওদের দুইজনের জন্য একটা আলাদা মেমোরি যে দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে কস্টলি, মানে অনেক বেশি পরিমাণে কস্টলি যে ওই মেমোরিটা হচ্ছে অ্যাফোর্ড করা। বুঝতে পারছেন? বাট আপনি যখন হচ্ছে এইটা থ্রেডের ক্ষেত্রে করতে যাবেন, বাট থ্রেডের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা আপনি যখন হচ্ছে ইমপ্লিমেন্ট করতে যাবেন, কারণ থ্রেড তো বাই ডিফল্ট রিসোর্স গুলা পাচ্ছে, ওদের ক্ষেত্রে তো আর এই রিসোর্স গুলা গেইন করার কোনো মানে নাই। তো এইটা হচ্ছে ওই থ্রেডের জন্য কস্টলি না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি আপনারা বুঝতে পারছেন? মানে থ্রেডের জন্য তো আমার আলাদা করে কোনো মেমোরিও শেয়ার করা লাগতেছে না, আলাদা করে কোনো আমার মেসেজ স্পেসও লাগতেছে না। তো এই মানে থ্রেডের জন্য হচ্ছে আমার এই রিসোর্স শেয়ারিং এর জন্য আলাদা করে কোনো ধরনের কোনো কস্ট নাই। তাই এটা হচ্ছে অনেক বেশি ইকোনমিক্যাল। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? বলেন তো। জি স্যার, বুঝছি। আচ্ছা, দেখেন স্কেলেবিলিটি মানে কি। স্কেলেবিলিটি মানে হচ্ছে যে মানে মাল্টি থ্রেডের মধ্যে কাজগুলো কিভাবে হয় আমার বলেন তো। মানে একটা কাজ মাল্টি থ্রেডের মধ্যে কিন্তু কাজগুলো প্যারালালি চলতে থাকে, মানে একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড, কাজগুলো কিন্তু প্যারালালি চলতে থাকে। সিঙ্গেল থ্রেডের মধ্যে ওই কাজটা কিভাবে হয়, একটার মধ্যে হচ্ছে কাজগুলো কি প্যারালালি চলতে পারে? বেসিক্যালি স্কেলেবিলিটি। দেখেন, the benefits of multi-threading can be even greater in multiprocessor architecture. Threads may be running in parallel on different processing core. মানে ওর প্রসেসিং, মানে এইটা একটা কোর, এইটা একটা কোর, এই যে দেখেন সিঙ্গেল কোর দিছে, মাল্টি কোর। এই যে দেখেন, এই যে এইটা একটা এক্সাম্পল দিছে, দেখেন প্যারালাল এক্সিকিউশন অন মাল্টি কোর সিস্টেম। এই যে দেখেন এখানে T1 T3 T1 T3 T1 এরকম করে ইয়া হচ্ছে, আর এখানে T2 T4 T2 T4 এই থ্রেড গুলা এক্সিকিউট হচ্ছে। বুঝতে পারছেন? এখানে T1 আর T3 থ্রেড এক্সিকিউট হচ্ছে, এখানে T2 আর T4, মানে এই দুইটা কোরের মধ্যে আলাদা আলাদা করে 4টা প্রোগ্রাম প্যারালালি রান করতেছে, বা 4টা থ্রেড প্যারালালি এক্সিকিউশন করতে পারতেছে। বাট একটা সিঙ্গেল থ্রেডের কোডের মধ্যে প্রোগ্রামিংটা কিভাবে রান হয়, T1 T2 T2 T4 T1 T2 T3 T4 এইভাবে হচ্ছে সিঙ্গেল কোর প্রোগ্রামিং এর মধ্যে কোডগুলা রান হয়। এইটাকে বলা হয় হচ্ছে স্কেলেবিলিটি। কারো কি বুঝতে কোনো অসুবিধা জি আছে? স্যার। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই আমরা বুঝতে পারছি? এই সবাই আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ফাইন। তো এইটা গেল হচ্ছে থ্রেড, বা আমরা যেটা পড়তেছিলাম থ্রেডের এক্সিকিউশন, বা থ্রেড কাকে বলে কি বলে না বলে, এইগুলো হচ্ছে সেই থ্রেড। এখন দেখেন, এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস,
খুব খারাপ অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা করব। এইটা হচ্ছে কি, কি প্রোগ্রামিং, মাল্টি কোর প্রোগ্রামিং। ঠিক আছে? তো মাল্টি কোর প্রোগ্রামিংটা কি, যে দেখেন মাল্টি সিঙ্গেল প্রসেসর সিস্টেমে কি হয়, মানে ওইখানে তো আমার একটা প্রোগ্রামিং করলেই চলে খালি, তাই না? মানে ওইখানে তো খালি এই যে দেখেন একটা কোরের মধ্যে খালি কাজ হচ্ছে, তো আপনি খালি একবার করে প্রোগ্রামিং করে দিলেই হবে। কিন্তু মাল্টি কোর প্রোগ্রামিং মানে কি, যে মাল্টি কোর প্রোগ্রামিং মানে কি আপনার যতগুলা কোড থাকবে ততবার আপনাকে কোডিং করতে হবে। কারণ কি, ওইখানে হচ্ছে আপনার প্যারালাল এক্সিকিউশন হয়। প্যারালাল এক্সিকিউশনের কোডটা করা একটু ডিফিকাল্ট, বা মাল্টি কোর প্রোগ্রামিং এর কোডটা করা হচ্ছে ডিফিকাল্ট। ঠিক আছে? তো এই যে মাল্টি কোর প্রোগ্রামিং করতে গেলে আপনি যেই যেই অসুবিধাগুলোর সম্মুখীন হবেন, প্রোগ্রামিং চ্যালেঞ্জের, ফার্স্টে আসতেছে হচ্ছে আইডেন্টিফাইং টাস্ক। আইডেন্টিফাইং টাস্ক মানে কি, মনে করেন আপনার কাছে যে কাজটা আসবে, ওই কাজটা আপনি হচ্ছে অনেকগুলা ভাগে ভাগ করবেন, ছোট ছোট ভাগে অনেকগুলা ভাগে ভাগ করবেন। ভাগ করে হচ্ছে আপনি কি করবেন, ওই কাজগুলাকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে ওই কাজগুলাকে হচ্ছে বিভিন্ন আহ, আহ, মানে কোরের মধ্যে বা বিভিন্ন প্রোগ্রামিং এর মধ্যে আপনি হচ্ছে অ্যাসাইন করে দিবেন, যে থ্রেডের মধ্যে আপনি অ্যাসাইন করে দিবেন যে এই পোর্শনটুকু করবে, ও ওই পোর্শনটুকু করবে। তো এই যে এই কাজটা করা কিন্তু চ্যালেঞ্জিং। ঠিক আছে? কারণ কোন একটা কাজ আসা, কাজটাকে হচ্ছে ভাগ করা, ভাগ করার পরে হচ্ছে আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল করে রান করা, এই জিনিসটা এই কাজটা যে আইডেন্টিফাই করবে বা কনকারেন্টলি রান করবে, এই জিনিসটা হচ্ছে ডিফিকাল্ট করা। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এরপরে কি দেখেন, ব্যালেন্স। ব্যালেন্স মানে কি লিখছে, আহ, মনে করেন আমরা কি বলছি, যে কাজগুলা কিন্তু প্যারালালি রান হচ্ছে, তাই না? তো কাজগুলো আমি কি বলছি, প্যারালালি রান হচ্ছে না, বিভিন্ন থ্রেডের মধ্যে কাজগুলো কিভাবে রান হয়, প্যারালালি রান হয়। তো কাজগুলা যেহেতু আপনার প্যারালালি রান হচ্ছে, মানে একটার সাথে আরেকটা মানে পাশাপাশি, বা যেহেতু কাজগুলো আপনার টাস্ক গুলো আপনার প্যারালালি রান হচ্ছে, তার মানে কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিরকম, মনে করেন আমরা কি করি সবকিছুতে, আহ আহ মানে কেউ হচ্ছে এটা আলাদাভাবে নিবেন না। ঠিক আছে? তো আচ্ছা থাক, ওই এক্সাম্পলে দিব না, ওই আলাদাভাবে নেওয়ার এক্সাম্পল। মনে করেন আপনি আর আপনার একটা ফ্রেন্ড, ঠিক আছে? মনে করেন দুইজন ফ্রেন্ড, নাইমুর সাহেব আর শাফিউল্লাহ সাহেব, এই দুইজন, সৈকত, নাইমুর সাহেব আর সৈকত সাহেব, এই দুইজন মনে করেন দুইজন হচ্ছে বিউবিটি তে পড়তেছে। তারা কিন্তু সেম পরিমাণ টাকা দিয়েই পড়তেছে, তাই না? এখন আমি এমন ভাবে ইয়া করব না, মনে করেন আমি টিচার হিসেবে এমন ভাবে ট্রিট করব না যেন নাইমুর সাহেবকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, সৈকত সাহেবকে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। ঠিক আছে? কারণটা কি, কারণটা হচ্ছে আমার দুইজনের মধ্যে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। মানে যে কোনো কিছু হচ্ছে ব্যালেন্স করতে হবে। কারণ কি, কারণ তারা হচ্ছে সেম পরিমাণ এফোর্ট দিচ্ছে, সেম পরিমাণ টাকা দিচ্ছে, তাই না? তো ঠিক ব্যালেন্স জিনিসটা হচ্ছে ওই রকম, যে আপনার যখন অনেকগুলা কোড থাকবে বা অনেকগুলা থ্রেড থাকবে, আপনার কাছে যে টাস্কটা আসবে, ওই টাস্কটা হচ্ছে সমানভাবে সবগুলা থ্রেডের মধ্যে ভাগ করতে হবে। তো এই যে সমানভাবে সবগুলা থ্রেডের মধ্যে ভাগ করা, এই কাজটা করা খুব ডিফিকাল্ট। মানে এটা হচ্ছে যখন প্রোগ্রামিং করতে যায় তখন হচ্ছে এটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। এরপরে কি আসে, ডেটা স্প্লিটিং। এরপরে কি আসে, ইয়ে, আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম ডেটা স্প্লিটিং। ডেটা স্প্লিটিং মানে কি, এই যে আমরা বলতেছি কোন একটা কাজ আসবে, ডেটা গুলা সমান ভাগে ভাগ করে দিবে। তো যখন হচ্ছে কাজগুলো সমান ভাগে ভাগ করতে যায়, তখন হচ্ছে আমার কিছু কিছু ডেটা হারায় যাওয়ার, বা কাজগুলো যখন আপনি ভাগ করতে যাবেন বিভিন্ন ভাগে, তখন হচ্ছে আমার ডেটা হারায় যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বুঝতে পারছেন? তো এই ডেটা হারায় যেন না যায় বা পসিবিলিটি যেন না থাকে, এই জিনিসটার দিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি। এরপরে কি আসতেছে, ডেটা ডিপেন্ডেন্সি। ডেটা ডিপেন্ডেন্সি মানে কি, এই যে ডেটা ডিপেন্ডেন্সি মানে কি, মনে করেন সাপোজ একটা ডেটা আরেকটা ডেটার উপরে ডিপেন্ডেন্ট হইতেই পারে। যেহেতু কাজগুলা মনে করেন একটা কাজ এসে সবার মাঝে প্যারালালি ভাগ হয়ে যাচ্ছে। তো মনে করেন সাপোজ এই, আবার বলতেছি নাইমুর সাহেব আর সৈকত সাহেবের কথা বলতেছি, যে সাপোজ এখন এমন একটা ডেটা দরকার সৈকত সাহেবের, যে ডেটাটা হচ্ছে নাইমুর সাহেবের কাজ শেষ হইলেই কেবলমাত্র সৈকত সাহেব ওই ডেটাটা পারবে।
পাবে বা ইয়া করতে পারবে। তো ওই সময় কাজটা কি প্যারালালি চলতে পারবে? সৈকত সাহেবকে চুপ করে বসে থাকতে হবে না? জি মনে স্যার। করেন নাইমুর সাহেবের আউটপুটের উপরে ডিপেন্ড করতে হচ্ছে সৈকত সাহেবের কাজ। তো আমার কি করতে হচ্ছে, যদিও আমি কাজ ভাগ করে দিছি, কিন্তু নাইমুর সাহেবের যতক্ষণ পর্যন্ত না আমি আউটপুট পাবো ততক্ষণ তো আর সৈকত সাহেব কাজ করতে পারতেছে না। তো আসলে আমার কাজটা ভাগ করে দিয়েও খুব বেশি লাভ হয় না। কারণটা কি? কারণ কাজটা হচ্ছে প্যারালালি চলতে পারবে না। তো ডেটা ডিপেন্ডেন্সির ক্ষেত্রে মানে ডেটা ডিপেন্ডেন্সিটাও হচ্ছে আপনার ইয়াটা দেখতে হবে আর কি, যে কোন ডেটা কোনটার উপরে কিভাবে ডিপেন্ডেন্ট করে, এগুলাও প্রোগ্রামিং করার সময় মাথায় রাখতে হবে। লাস্টের পয়েন্ট কি দিছে? টেস্টিং এন্ড ডিবাগিং। টেস্টিং এন্ড ডিবাগিং মানে কি? মানে হচ্ছে আমার অনেকগুলা কোর, অনেকগুলা প্রসেসর। তার মানে কি হবে? তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা করে আলাদা আলাদা করে টেস্ট করতে হবে, আলাদা আলাদা করে ডিবাগ করতে হবে, যে আমার প্রত্যেকটা কোর ঠিকঠাক ভাবে রান করতেছে কিনা, প্রত্যেকটা কোরের এক্সিকিউশন প্যাথ ঠিকঠাক মতো আছে কিনা। তো এই যে মনে করেন প্রত্যেকটা কোর যেহেতু একই সাথে রান করতেছে, তো একই সাথে টেস্ট করা আর ডিবাগ করা একটু মাচ মোর ডিফিকাল্ট প্রোগ্রামিং করার সময়। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই জি কি স্যার, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এই সবাই বুঝতে পারছেন? তো এইটাই ছিল হচ্ছে যে মানে মাল্টি কোর প্রোগ্রামিং যখন আপনারা একত্রে করবেন তখন হচ্ছে আপনারা এই জিনিসপত্রগুলো হয়তো বা ফেস করলে করতে পারেন। ঠিক আছে? সবাইকে আমরা ধরতে পারছি যে জিনিসগুলা? জি স্যার বুঝছি। আচ্ছা ফাইন। এরপরে দেখেন, এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মাল্টি থ্রেডিং মডেল গুলা। এটা পড়লে আমাদের সিলেবাসও শেষ, চ্যাপ্টারও শেষ। ঠিক আছে? মাল্টি থ্রেডিং মডেল কি আছে? মাল্টি থ্রেডিং মডেল আছে যে যে কোনো ধরনের মডেলে হচ্ছে দুইটা থ্রেড থাকে। একটা হচ্ছে ইউজার থ্রেড, ইউজারদের জন্য, মানে এটা হচ্ছে ইউজার লেভেলে ইউজ করা হয়। আহ, আরেকটা হচ্ছে কার্নেল থ্রেড, এটা হচ্ছে মানে সিস্টেম লেভেলে ইউজ করা হয়। তো এই যে মেনি টু, মনে করেন মাল্টি থ্রেডিং মডেলের মধ্যে ফার্স্টের পয়েন্টটা কি আছে? মেনি টু মেনি মডেল। মেনি টু মেনি মডেলে দেখেন এখানে কি দেওয়া আছে, যে অনেকগুলা ইউজার আছে। কয়টা আছে বলেন তো? স্যার এই এখানে আমার ইউজার আছে কতগুলো? ইউজার আছে অনেকগুলা, মানে আমার ইউজার অনেকগুলা ইউজারের জন্য আমার কার্নেল কয়টা? একটা, তাই না? তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আহ, মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলতেছি। এখানে হচ্ছে থ্রেড ম্যানেজমেন্ট লাইব্রেরি থাকে একটা। এই থ্রেড ম্যানেজমেন্ট লাইব্রেরি দিয়ে এই ইউজার থ্রেড গুলাকে কন্ট্রোল করা হয়। এইটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি? সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো গিয়ে আহ, মানে যেহেতু এটা থ্রেড ম্যানেজমেন্ট লাইব্রেরি দিয়ে ইউজ করা হয়, তার মানে এটা হচ্ছে একটা ইফিসিয়েন্ট সিস্টেম। ঠিক আছে? তো এইটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা কোন জায়গায়? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে দেখেন, এইখানে হচ্ছে একটাই মাত্র কার্নেল সবগুলা থ্রেডের জন্য, তাই সিস্টেমটা আমার কি হয়ে যাবে বলেন তো? তার মানে পুরো সিস্টেমটাই হচ্ছে আমার ব্লক হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি আরেকটা স্যার। প্রবলেম কি আছে এখানে? আরেকটা প্রবলেম হচ্ছে যে এইখানে হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য মানে প্রত্যেকটা ইউজারের জন্য কেবলমাত্র হচ্ছে একটা থ্রেড, মানে আলটিমেটলি এইখান থেকে যদি প্যারালাল থ্রেডও প্যারালাল ইউজারও এখানে আসে, বাট রান করতে পারবে কয়টা? আলটিমেটলি একটা। তার মানে এইখানে আপনি হচ্ছে প্যারালালিজম পাচ্ছেন না। মানে এখানে হচ্ছে কাজগুলা মানে সে প্যারালালি কাজ করবে কিভাবে? আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? মানে এইখানে হচ্ছে সর্বোচ্চ একটা কাজই এট টাইম করতে পারবে, কারণ কি আমার কার্নেল থ্রেড একটা থাকার কারণে। সবাই কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে নাকি বলেন তো? সবাই না বুঝছেন? স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো এই যে দেখেন এই সকল জিনিসপত্রগুলাই লিখছে যে দ্য মেনি টু ওয়ান মডেল ম্যাপস মেনি ইউজার লেভেল থ্রেডস টু ওয়ান কার্নেল থ্রেড। মানে অনেকগুলো ইউজার লেভেল থ্রেড থাকবে, একটা কার্নেল থ্রেড থাকবে। তারপর থ্রেড ম্যানেজমেন্ট, মানে থ্রেড গুলাকে কিভাবে ম্যানেজ করা হয়, ইজ ডান বাই দ্য থ্রেড লাইব্রেরি। মানে থ্রেড লাইব্রেরি থাকে, ওইটা দিয়ে হচ্ছে থ্রেড ম্যানেজমেন্ট গুলা করা হয়। তো এই জন্য এটাকে কি, এটা কি সিস্টেম? একটা ইফিসিয়েন্ট সিস্টেম। বাট হাউএভার দ্য ইন্টার প্রসেস উইল ব্লক, মানে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি দিচ্ছে? দ্য ইন্টার সিস্টেম ব্লক, থ্রেড মেক্স আ ব্লকিং সিস্টেম কল। কারণ কি? কারণ হচ্ছে যখন একটা থ্রেড ব্লকিং সিস্টেম কল কল করবে, কার্নেল থ্রেডটা ব্লক হয়ে যাবে, তখন হচ্ছে পুরো সিস্টেমটাই আমার ব্লক হয়ে যাবে। ফাইন। এরপরে কি বলতেছে? অলসো বিকজ অনলি ওয়ান থ্রেড ক্যান অ্যাক্সেস দ্য কার্নেল এট এ টাইম,
মাল্টিপল থ্রেডস আর আনএবল টু রান ইন প্যারালাল, মানে হচ্ছে যেহেতু অনেকগুলো থ্রেড এট এ টাইম কাজ করতেছে, কিন্তু আমার কার্নেল থ্রেড যেহেতু একটা, তার মানে মাল্টিপল থ্রেড গুলা আর কাজ করতে পারে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো অসুবিধা আছে? সবাই কি বুঝতে পারছেন? ফাইন। এরপরে কি দিছে? এট এ টাইম মাল্টিপল থ্রেডস আর আনএবল টু রান ইন মাল্টিপল সিস্টেম, এইটাই। তো সবাই কি বুঝতে পারছেন? জি কারো কি কোনো কনফিউশন আছে মেনি টু ওয়ান মডেল? ফাইন। এরপরে আছে কি ওয়ান টু ওয়ান মডেল। ওয়ান টু ওয়ান মডেলে দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার থ্রেড আছে, কার্নেল থ্রেড আছে, মানে প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে কার্নেল থ্রেড দেওয়া আছে, তাই না? এইটা হচ্ছে স্যার। বেশি কনকারেন্সি প্রোভাইড করে। কার থেকে বেশি কনকারেন্সি প্রোভাইড করে? মেনি টু ওয়ান মডেলের। কিভাবে? স্যার ওইটা এট এ টাইম একটা কাজই করতে পারতো, কিন্তু এটা স্যার চারটা ইউজার চারটা কাজ করতে পারতেছে। মানে একই সাথে হচ্ছে প্রত্যেকটা ইউজার বা কনকারেন্টলি কাজ করতে পারবে, জি স্যার। বাস প্যারালাল এক্সিকিউশন পসিবল। আর আগেরটার মধ্যে কি পসিবল ছিল যে একটা কার্নেল যদি কোনো ক্রমে ব্লক হয়ে যেত, তার মানে কি হইতো বলেন তো? স্যার তার পুরো মানে সিস্টেম হচ্ছে ব্লক হয়ে একটা যেত। সিস্টেমটাই আমার ব্লক হয়ে যেত। জি স্যার। কিন্তু এখানে কি ওই 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 সম্ভাবনাটা আছে? না নাই। স্যার। কারণটা কি, একটা কার্নেল যদি ব্লক হয় তাহলে খালি ওই কার্নেলের যে কাজটা করতে অতটুকু হবে না, বাট বাদ বাকি কার্নেল গুলো তো ঠিকই কাজ করবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছে? তো এইটাই বেসিক্যালি ওয়ান টু ওয়ান মডেল। ওয়ান টু ওয়ান মডেলের অসুবিধাটা কি? ওয়ান টু ওয়ান মডেলের মেইন অসুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে কার্নেল তৈরি করতেছে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে কার্নেল থ্রেড দিছে, তাই না? তো এই যে প্রত্যেকটা ইউজারের জন্য যেহেতু এক একটা করে কার্নেল থ্রেড, তার মানে কস্টটা একটু বেশি পড়বে। আবার অনেকগুলো সিস্টেম আছে আপনার, কি মনে করেন ম্যাক্সিমাম সিস্টেমেই হচ্ছে আপনার কার্নেল থ্রেড লিমিট করে দেওয়া থাকে যে 20টার বেশি কার্নেল হইতে পারবে না বা 50টার বেশি কার্নেল হইতে পারবে না। এই ক্ষেত্রে ইউজার মনে করেন দিয়ে দিছে 1 লাখ। তো আপনার 1 লাখ ইউজারের জন্য বেসিক্যালি 1 লাখ কার্নেল থ্রেড থাকার কথা। তো এখানে তার মানে ওই সকল সিস্টেম গুলা এই কার্নেল থ্রেড দিয়ে ডিজাইন করা যায় না, ওয়ান টু ওয়ান মডেল দিয়ে ইউজ করা যায় না। আমি কি বুঝাইতে পারছি? বাট আমাদের কার্নেল সেট গুলা বেসিক্যালি ওয়ান টু ওয়ান মডেলের কার্নেল সেট গুলো আমরা যে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, ওই সকল জায়গায় হচ্ছে এই ওয়ান টু ওয়ান মডেলের কার্নেল সেট গুলো ইউজ করা হয়। আমি কি বুঝাইতে পারছি? কার কোনো কনফিউশন আছে? এরপর আছে হচ্ছে মেনি টু মেনি মডেল। মেনি টু মেনি মডেল মানে কি? মানে এই যে দেখেন আমার ইউজার থ্রেড অনেকগুলো থাকবে, আমার কার্নেল থ্রেডও অনেকগুলো থাকবে, দেখছেন? মানে আমার ইউজার অনেকগুলো, কার্নেলও অনেকগুলো। এইটার মধ্যে সবকিছুই পসিবল, কনকারেন্সিও পসিবল। এইটার মধ্যে হচ্ছে সবই সুবিধা। দেখেন এইটার মধ্যে হচ্ছে আমার থ্রেড মানে কার্নেল থ্রেড লিমিটেড হলেও অসুবিধা নাই, আমার প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে আমার কি করা লাগতেছে না, থ্রেড তৈরি করা লাগতেছে না। ওই যে একটু আগে বলছিলাম অনেকগুলো কোম্পানি বলে দেয় যে লিমিটেড নাম্বার অফ থ্রেড লাগবে। তো এইটা হচ্ছে মেনি টু মেনি মডেলের মাধ্যমে অ্যাচিভ করতে পারি, মানে ওই ডিজাইন গুলো আমরা মেনি টু মেনি মডেলের মাধ্যমে করতে পারি। দেখেন অনেকগুলো ইউজার থ্রেডের জন্য এই প্রত্যেকটা ইউজার থ্রেড এখানে কিন্তু প্যারালালিও কাজ করতে পারবে। প্যারালালি কাজ করতে পারবে না আমার? এই যে জি দেখেন স্যার পারবে। এই থ্রেডটা মনে করেন এই কর্নারের থ্রেডটা এই কর্নার করলো, এইটা এখানে কাজ করে, এইটা এখানে, মানে প্যারালালি কাজ করতে পারবে। এখন মনে করেন কোন একটা থ্রেড যদি ব্লক হয়ে যায়, আমার বাদ বাকি কার্নেল থ্রেড গুলো অ্যাক্টিভ আছে না, তার মানে কি বাদ বাকি কার্নেল থ্রেড গুলো আমার কাজ করবে। তো এই যে এইটা হচ্ছে মেনি টু মেনি মডেলের সুবিধা, বুঝতে পারছেন? তো সোলারিস সিস্টেম আছে, এগুলো আছে, এগুলো হচ্ছে মেনি টু মেনি মডেল ফলো করে। আরেকটা আছে হচ্ছে টু লেভেল মডেল। টু লেভেল মডেলটা হচ্ছে আপনারা দেখে নেবেন যে টু লেভেল মডেল হচ্ছে এই যে মেনি টু মেনি মডেলের অনেকগুলো সুবিধা আছে এখানে লিখছে, তো আপনারা দেখে নেবেন। তো টু লেভেল মডেল হচ্ছে সোলারিস অপারেটিং সিস্টেম টু লেভেল মডেল করে, ফলো করে। এই টু লেভেল মডেলটা হচ্ছে মেনি টু মেনি মডেলের আপগ্রেড ভার্সন। মানে এইটার জন্য হচ্ছে একটা আলাদা করে কার্নেল থ্রেড, মানে একটাই থাকে ইউজার থ্রেড আর কার্নেল থ্রেড, আর বাদ বাকি সবগুলো হচ্ছে মেনি টু মেনি মডেল ফলো করে, বুঝতে পারছেন? তো এই আর কি, স্টিল মাল্টিপ্লেক্সেস মেনি ইউজার লেভেল টু ওয়ান কার্নেল থ্রেড বাট অ্যালাউজ দ্য ইউজার লেভেল টু কার্নেল, মানে এটাই হচ্ছে টু লেভেল মডেল। কারো কি কোনো কনফিউশন আছে? এইটাই হচ্ছে আমার মাল্টি থ্রেডিং মডেল গুলা। এই 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 হচ্ছে আমার মাল্টি থ্রেডিং মডেল। এই মাল্টি থ্রেডিং মডেল গুলো আপনাদের এতটুকু করলেই চলবে এই চ্যাপ্টার থেকে, আর কিছু লাগবে না। সবাই কি আপনারা বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? বুঝতে তো পারছি। আমাদের মিডের সিলেবাস শেষ, আপনারা মিডের এক্সাম দিবেন ঠিকঠাক মতো। আমি যেই যেই রুলস গুলা বলছি, যে
ফেসবুক গ্রুপেও পোস্ট করে দিবেন। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? এইটাই ছিল হচ্ছে আমাদের মিডের ক্লাস। আর সৈকত, তো আপনি আমার